লেকচার 5 অবধি ডিসকাস করেছিলাম যে ম্যাক্সওয়েলের থিওরিটা বলেছিলাম হালকা করে, জাস্ট বলার মতো করে জাস্ট 3টে কথা বলতে হয় সেগুলো বলেছিলাম, যেগুলো আমাদের কাজে লাগবে। ওটার ফার্দার অ্যাপ্লিকেশন পার্টে আমরা যাইনি, ওটা আমরা ইচ্ছা করে স্কিপ করেছি, এই মুহূর্তে আমাদের ওটা প্রয়োজন নেই। ডিউ টাইম আমাদের সিলেবাস কমপ্লিট হওয়ার পর যদি মনে হয় যেগুলো এক্সট্রা পড়তে হবে দেন পড়া যেতেই পারে, বাট এই মুহূর্তে ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। যেটুকু বলতে লাগবে বা যেটুকু আমার কাজে লাগবে আমি সেটুকুই তোমাদের বলেছি। এখন বেসিক্যালি আমাকে যেটা পড়তে হবে এখানে বোর থিওরিতে আমরা যাব, কিন্তু বিফোর গোয়িং টু দ্যাট আমাদের আরও একটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে স্পেকট্রাম, বর্ণালী। তো বর্ণালী বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, বিকজ আমরা অ্যাডভান্স ক্ষেত্রে বর্ণালী রিগার্ডিং অনেক কোশ্চেন পাবো। বর্ণালীর বিষয়ে নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই ধরনের অনেক কথা তোমরা পাবে। তো সে সম্বন্ধে একটা জিস্ট করে একটা লেকচার করে রাখা ভালো। সে কারণে আজকের লেকচারটাতে, মানে এই যে লেকচারটা আমি করছি লেকচার 6, লেকচার নাম্বার 6টাকে পুরোপুরি আমি বেস করছি স্পেকট্রার উপরে। তো দেখা যাক, আমি আগে থেকে একটু লিখে রেখেছি, বিকজ এটা পড়ে রাখলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে ভিডিওটার লেন্থ কম হয়, মেমোরি কম যায়, বিকজ সবাইকে এখন অনলাইন ক্লাসের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তো অযথা ভিডিও সাইজ বাড়িয়ে তোমাদের সমস্ত ইন্টারনেট খরচ করে দেওয়ার কোনো অর্থ হয় না। তো যেটা একটুখানি এগুলো লিখতে লিখতে করলে সুবিধা হয় জানি, কিন্তু তাতে যেটা হয় যে অনেকটা ভিডিও লেন্থ বেড়ে যায়। হোয়াট এভার, আমি লিখে রেখেছি, আমি বলে দিচ্ছি। তো স্পেকট্রাম বা বর্ণালী কী জিনিস, স্পেকট্রাম বা বর্ণালী ব্যাপারটা কি? দেখো, স্পেকট্রাম বা বর্ণালীকে আমি ইংরাজি আর বাংলা দুটো ভাষা লিখেছি। যে কোনো একটা সোর্স থেকে, কোনো একটা সোর্স অফ লাইট বা কোনো একটা সোর্স অফ রেডিয়েশন, উত্তেজিত সোর্স অফ রেডিয়েশন এক্সাইটেড আছে এরকম, সেখান থেকে রেডিয়েশনকে আমরা একটা পার্টিকুলার যন্ত্রের মধ্যে দিয়ে পাস করাই। পার্টিকুলার যন্ত্রটার মধ্যে কি থাকে? টেলিস্কোপ থাকে, প্রিজম থাকে। তো ওটা থ্রু দিয়ে যখন লাইটটা বা রেডিয়েশনটা পাস করে, সে তখন বিভিন্ন ওয়েভলেন্থের ক্যাটাগরিতে ভেঙে যায়। ভেঙে গিয়ে সেই যন্ত্রটাতে একটা ফটোগ্রাফিক প্লেট থাকে, সেই ফটোগ্রাফিক প্লেট বা একটা পর্দা থাকে, যার মধ্যে কি হয়, ওই রেডিয়েশনগুলো বিভিন্ন যে ওয়েভলেন্থে ভেঙে গেল বা বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জে যে ভেঙে গেল, তারা পরপর পরপর করতে থাকে। যেমন তোমরা করেছো প্রিজমের থ্রু দিয়ে যদি লাইট পাস করা, তোমরা একটু পড়ে এসেছো যে বেগুনি, নীল, বেনিয়াসহ কালার, তো দিয়ে 7টা রং ভিজিয়ার, 7টা রং পরপর পরপর আলাদা হয়ে যায়, সাদা আলো বিচ্ছুরিত হয়ে যায়, ভেঙে যায়। সাদা আলোটা কি হয়ে যায়, যে যখন তুমি প্রিজমের থ্রু দিয়ে পাস করো তখন সেটা বিভিন্ন ক্যাটাগরির ওয়েভলেন্থে ওয়াইজ আলাদা আলাদাভাবে ভেঙে যায়। তো এইরকমভাবে কোনো একটা রেডিয়েশনের ভেঙে যাওয়াটাকেই আমরা বলি বর্ণালী বিচ্ছুরণ বা স্পেকট্রাল অ্যানালিসিস করতে আমরা কাজে লাগাই। তো যাই হোক, সেটাই বলছি আমরা এখানে। এটা কত রকমের হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা যেটা পড়েছো সেটা এক ধরনের পড়েছো, আমরা আজকে বিভিন্ন ধরনের পড়ব। দেখো, বলছে দ্য স্পেকট্রাম, spectrum is impression produced, the spectrum is impression produced on the screen, ওই যে বললাম ফটোগ্রাফিক প্লেট বা কিছু একটা, when radiation of particular wavelengths are analyzed through a prism। যখন কোনো একটা পার্টিকুলার রেডিয়েশনকে আমরা প্রিজমের থ্রু দিয়ে পাঠাবো, তখন কি হবে, পর্দার উপরে যে ইমপ্রেশন তৈরি হবে সেটাকেই আমরা বলি দ্য স্পেকট্রাম। এখন স্পেকট্রাম আর স্পেকট্রা দুটো কথা আছে। স্পেকট্রা কথাটা হচ্ছে প্লুরাল, আর স্পেকট্রাম হচ্ছে একটা সিঙ্গুলার কথা, ঠিক আছে? যাই হোক, বাংলাতেও লেখা আছে, বলছে উৎস থেকে নির্গত রশ্মিগুচ্ছ, উৎস থেকে নির্গত রশ্মিগুচ্ছ তথা তড়িৎচুম্বকীয় বিকিরণ। যে কোনো একটা সোর্স থেকে তো রেডিয়েশনটা আসবে, সে তুমি সান থেকে সানরেজ হও বা কোনো একটা টর্চ লাইট থেকে হোক, কোনো একটা সোর্স থেকে তো আলোটা আসবে, রেডিয়েশনটা আসবে। সেটাই বলা হয়েছে, উৎস থেকে নির্গত রশ্মিগুচ্ছ বা কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎচুম্বকীয় বিকিরণকে স্পেকট্রোস্কোপ যন্ত্রে, যে যন্ত্রের মধ্যে দিয়ে পাস করায় সেটাকে বলা হয় স্পেকট্রোস্কোপ যন্ত্র। স্পেকট্রোস্কোপ যন্ত্রের প্রিজমের সাহায্যে বিচ্ছুরিত করে, স্পেকট্রোস্কোপ যন্ত্রে আগেই বললাম একটা প্রিজম থাকে, বিচ্ছুরিত করে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বা বর্ণ বিশিষ্ট উপাদানের বিশ্লিষ্ট করলে ওই যন্ত্রের ফটোগ্রাফিক প্লেটে যে পটি সৃষ্টি হয়, যে ব্যান্ড সৃষ্টি হয়, কালার ব্যান্ড সৃষ্টি হয়, তাকে আমরা বলি বর্ণালী। তাহলে বুঝতে পারলাম বর্ণালীটা কি? কোনো একটা সোর্স অফ লাইট থেকে যখন, কোনো একটা সোর্স অফ রেডিয়েশন থেকে যখন রেডিয়েশন অফ পার্টিকুলার ওয়েভলেন্থ প্রিজমের থ্রু দিয়ে পাস করে, সেই প্রিজমটা কোথায় রয়েছে, একটা স্পেকট্রোস্কোপ যন্ত্রে রয়েছে, পাস করে সেটা কি হয়,
বিভিন্ন ওয়েভলেন্থের ক্যাটাগরি ওয়াইজ বা বিভিন্ন ফ্রিকোয়েন্সি ক্যাটাগরি ওয়াইজ ভেঙে গিয়ে একটা পর্দার মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে, সেটাকে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি তোমার বর্ণালী বা স্পেকট্রাম বলি। ক্লিয়ার? এবার খেয়াল করে দেখো ইনস্ট্রুমেন্টে তাহলে কি বেসিক্যালি ইনস্ট্রুমেন্ট কি ইউজ করা হয় সেটাকে বলা হয় স্পেকট্রোস্কোপ। ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে স্পেকট্রোস্কোপ। আর এই ইনস্ট্রুমেন্টের বেসিক দুটো পার্ট, সেটা হচ্ছে প্রিজম আর একটা হচ্ছে টেলিস্কোপ। ঠিক আছে? একটা হচ্ছে প্রিজম, একটা হচ্ছে টেলিস্কোপ। ক্লিয়ার? আর স্পেকট্রাম বললাম, স্পেকট্রাম হচ্ছে প্লুরাল, অর্থাৎ সমস্ত রেডিয়েশন মানে সমস্ত যে পার্ট, ধরো বেনিয়াসহ কলার যে কালার ভিভিজের 6টা কালার, প্রত্যেকটা হচ্ছে এক একটা স্পেকট্রাম, আর সবগুলোকে একসাথে বলবো স্পেকট্রা। ঠিক আছে? স্পেকট্রা ইজ দ্য প্লুরাল টার্ম। যাই হোক, স্পেকট্রাকে তাহলে আমরা কিসের, সবগুলোকে একসাথে বলছি স্পেকট্রা, আর প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালকে এক একটাকে বলছি এক একটা স্পেকট্রাম। ঠিক আছে? তো স্পেকট্রা কিসের উপর, স্পেকট্রাকে আমরা দু ভাগে ভাগ করেছি। স্পেকট্রা আমাদের দু ধরনের হয়, এবং সেই দু ধরনের যে ভাগ করেছি সেটা কিসের ভিত্তিতে করেছি সেটা দেখো দুটো ভিত্তিতে করা হয়েছে। বলছে বেসড অন সোর্স, কোথা থেকে তোমার লাইটটা বা রেডিয়েশনটা জেনারেট হচ্ছে, যে রেডিয়েশনটাকে তুমি প্রিজমের থ্রু দিয়ে পাস করাচ্ছ সেটা কোথা থেকে জেনারেট হচ্ছে তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ বেসড অন সোর্স এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভেঙেছি। একটা বলে এমিশন স্পেকট্রা বা নিঃসরণ বর্ণালী, আরেকটাকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রা। তাহলে কি বললাম, বেসড অন দ্য সোর্স আমাদের স্পেকট্রা আমাদের দু ধরনের ভাগ হয়েছে। কি কি বললাম, একটা হচ্ছে এমিশন স্পেকট্রা, আরেকটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন স্পেকট্রা। বলতে পারলাম ব্যাপারটা কি? পরিষ্কার হচ্ছে সবার? আচ্ছা, এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই এমিশন স্পেকট্রা বা অ্যাবজর্পশন স্পেকট্রা সম্বন্ধে আমাদের এবার ডিটেলে একবার দেখতে হবে। প্রথমে আমরা দেখবো এমিশন স্পেকট্রা। খাতায় হেডিং করো এমিশন স্পেকট্রা, খাতায় হেডিং করো এমিশন স্পেকট্রা। এই এমিশন স্পেকট্রাকে বা নিঃসরণ বর্ণালী, এটাকে আমরা এবারে পড়াশোনা করবো এমিশন স্পেকট্রা বা নিঃসরণ বর্ণালী। এমিশন স্পেকট্রাকে এবার হেডিং করো খাতায়। নিঃসরণ বর্ণালী হয়েছে। এই এমিশন স্পেকট্রা তোমার তিনটে ফলোইং টাইপে ভাগ করা আছে। কি জিনিস বলছি, এর আরো তিনটে ভাগ রয়েছে। এমিশন স্পেকট্রা তোমার তিনখানা ভাগ রয়েছে। কি কি রয়েছে? প্রথমটাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রা। কন্টিনিউয়াস, প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। লিখে নাও কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসকে বাংলায় বলা হয় নিরবিচ্ছিন্ন। তারপরটা অবভিয়াসলি বুঝতে পারছো ডিসকন্টিনিউয়াস হবে। প্রথমটা যদি কন্টিনিউয়াস হয় তারপরটা নিশ্চয়ই ডিসকন্টিনিউয়াস হবে। অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণালী, বাংলায় বলা বিচ্ছিন্ন বর্ণালী। And the third one is band spectrum. Band spectrum যেটাকে বলা হয় পটি বর্ণালী, বাংলা বলা হয় পটি বর্ণালী। প্রথমে বলি এমিশন স্পেকট্রাম ব্যাপারটা কি। এমিশন স্পেকট্রাম বা নিঃসরণ বর্ণালী, নিঃসরণ কথার মাধ্যমে বুঝতে পারছো কোনো একটা সোর্স থেকে এনার্জি রেডিয়েশন বা এনার্জি বা রেডিয়েশন বেরিয়ে এসছে, সেটা মাঝখানে কোথাও বাধাপ্রাপ্ত হয়নি, যেটা বেরিয়ে এসে সেটাই সরাসরি প্রিজমের উপরে পড়েছে, পড়ে ভাগ হয়ে গেছে। অর্থাৎ কোনো একটা সপ্রভ বা তোমার যেটাকে বলা হয় নিজেরাই দেখে, যেখান থেকে সোর্স অফ লাইট যারা, কোনো একটা সপ্রভ বস্তু, এটাকে বলা হয়
ভালো ইংরেজিতে বলা হয় সেলফ লুমিনাস। সেলফ লুমিনাস অর্থাৎ স্বপ্রভ বস্তু। এখান থেকে যেমন সূর্য হতে পারে, বিভিন্ন আর্ক ল্যাম্প হতে পারে, বিভিন্ন ল্যাম্প হতে পারে, এক্সাইটেড ভেপার হতে পারে, হাইড্রোজেনের ভেপার হতে পারে, হোয়াট এভার। মোটামুটি সেখান থেকেই লাইটটা বা রেডিয়েশনটা প্রথম জেনারেট করেছে এবং সেটাকেই তুমি ডিরেক্টলি প্রিজমের থ্রু দিয়ে পাস করিয়েছো। তো এই ধরনের স্পেক্ট্রাকে আমরা বলি এমিশন স্পেক্ট্রা। এখন এই এমিশন স্পেক্ট্রাকে আমরা কীভাবে ভেঙেছি? কন্টিনিউয়াস আমি আইটা দিয়ে এখানে কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস আর ব্যান্ড তিনটে পার্টে ভেঙেছি। এখন এই কন্টিনিউয়াস স্পেকট্রামটা কি জিনিস? কন্টিনিউয়াস স্পেকট্রামটাই তোমরা দেখেছো, অ্যাকচুয়ালি তোমরা কন্টিনিউয়াস স্পেকট্রামটাই পড়েছো, যে সাদা আলোকে হোয়াইট লাইটকে প্রিজমের থ্রু দিয়ে পাস করালে সাদা আলো সূর্য থেকে আসে, সূর্য তো একটা স্বপ্রভ বস্তু, সেলফ লুমিনাস, তাই না? সূর্য তো একটা সেলফ লুমিনাস। তাহলে এরকম সূর্য থেকে একটা সাদা আলো এলো, সেটাকে তুমি প্রিজমের থ্রু দিয়ে পাস করালে এবং 7টা কালারে ভেঙে গেল। আচ্ছা, 7টা কালারে যে ভেঙে গেছিল সেই 7টা কালারের কি তুমি আলাদা আলাদা করতে পারো? তাহলে একটা কালার আরেকটা কালারের সঙ্গে মার্চ করে যায় পরপর, মানে প্রত্যেকটা কালার একে অপরের গায়ে 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 আছে। কালারগুলো কি কি ছিল? ধরো এরকম টাইপের একটা ছবি, কারণ এত ভাগগুলো আলাদা আলাদা বলছি আমি, কন্টিনিউয়াসে যেহেতু প্রথমে বলছি তাহলে এটার ছবিটা একটু আঁকলে বুঝতে পারবে। কন্টিনিউয়াসের ছবিটা আমি প্রথম আঁকছি, দেখে না। দেখো, ধরো এখানে প্রিজম আছে, তুমি এখানে একটা সোর্স অফ লাইট সেখানে পড়েছে, ন্যারো বিম অফ লাইট, এটা হচ্ছে ন্যারো বিম অফ লাইট। এখানে পড়েছে লাইটটা এইভাবে। এখন এই লাইটটা কি হবে? এখান থেকে বিভিন্ন এতে ভেঙে যাবে। ভুল হলো আঁকাটা। আচ্ছা, আমি আঁকতে খুব ভালো পারি তো, ওই জন্য একটু একটু ভুল হয়। এইভাবে পর্দার মধ্যে করবে। আমি আঁকাটা খুব সুন্দর এঁকেছি, তোমরা একটু আমাকে কপি করবে না, আঁকাটা বই থেকে নিজের মতো করে আঁকবে। হ্যাঁ, আমি খুব সুন্দর আঁকতে পারি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে তোমার বিভিন্ন কালারগুলো সবটা নিচে থাকে রেড, তারপর উপরে থাকে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ইয়েলো, গ্রিন, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। এই কালারগুলো আমরা ভেঙে যায় এবং দেখবে এই প্রত্যেকটা কালার ভায়োলেটটার সঙ্গে ইন্ডিগোটা মার্চ করে গেছে কোনো একটা জায়গায়, তুমি আলাদা করতে পারবে না। ইন্ডিগো ব্লু এর সঙ্গে মার্চ করে গেছে, ব্লুটা গ্রিনের সঙ্গে মার্চ করেছে, গ্রিনটা ইয়েলোর সঙ্গে মার্চ করেছে, ইয়েলোটা অরেঞ্জের সঙ্গে মার্চ করেছে, অরেঞ্জটা রেডের সঙ্গে মার্চ করে গেছে। অর্থাৎ এই যে পর্দার মধ্যে যে স্পেকট্রামটা পড়বে, প্রত্যেকটা যে স্পেকট্রাম পড়বে সেগুলোকে তুমি কিন্তু আলাদা করতে পারবে না, সবাই একে অপরকে মিশে যায়, অর্থাৎ কারোর মধ্যে কোনো গ্যাপ নেই। এই ধরনের স্পেকট্রামকে আমরা বলি কন্টিনিউয়াস স্পেকট্রাম। বলতে পারলাম, যেহেতু কোনো গ্যাপ নেই এখানে, ক্লিয়ার? এখানে সোর্স অফ লাইট থেকে যে কোনো ফিলামেন্ট হতে পারে, সান হতে পারে, মোমবাতির আলো হতে পারে, হোয়াট এভার, সেলফ লুমিনাস কোনো একটা জায়গা থেকে আলোটা আসবে। নেক্সট হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন, জেনারেলি গ্যাস ভেপার, গ্যাস ভেপার, গ্যাসেস আর ভেপার, গ্যাস ভেপার বা গ্যাসের যে কোনো ভেপার হতে পারে। এটাকে আমরা যখন হিট করছি, কোনো গ্যাস বা কোনো ভেপার, এটা যখন আমরা হিট করছি, when heated, তখন কি হয়? এখান থেকে হিট করলে কি হয়? এখান থেকে এনার্জি রেডিয়েট করবে, এগুলো উত্তেজিত হবে। উত্তেজিত হওয়ার পর এরা কিন্তু একটা সার্টেন ওয়েভলেন্থ রেডিয়েশনকে ছেড়ে দেবে এবং সেটাকে যখন আমরা প্রিজমের থ্রু দিয়ে পাস করাবো,
কি বললাম, গ্যাস বা ভেপারকে যখন আমরা উত্তেজিত করবো, এই ব্যাপারটা বুঝতে পারবে না। ধরো সোডিয়াম ভেপার ল্যাম্প দেখেছো সবাই রাস্তাঘাটে জলে, বড় বড় সোডিয়াম ভেপার, সোডিয়ামের ভেপার থাকে। তো কি করা হয়, প্রথম ইলেকট্রিক্যাল ডিসচার্জের মাধ্যমে সোডিয়াম ভেপারগুলোকে উত্তেজিত করা হয় এবং তারপরে কিন্তু সেখান থেকে লাইট বেরিয়ে আসে, যেটা রাস্তায় যে হলুদ হলুদ আলো দেখতে পাও তোমরা, সোডিয়াম ভেপার ল্যাম্প। এবার আশা করি বুঝতে পারছো। তো এরকমভাবেই কোনো একটা পার্টিকুলার ভেপারকে আমরা যখন এক্সাইট করি, উত্তেজিত করি, তখন সেখান থেকে এনার্জি রেডিয়েট করে বা লাইট বেরিয়ে আসে এবং সেখান থেকে কি হয়, সেগুলো যখন তোমার স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে ভাগ করা হয় তখন এরকম নেচারের স্পেকট্রাম পাওয়া যায়। কিরকম? এইরকম নেচারের স্পেকট্রাম পাওয়া যায়। অর্থাৎ মাঝখানে এগুলো কিন্তু ব্ল্যাক রিজন, এটা পুরোপুরি ব্ল্যাক, এগুলো পুরোপুরি ব্ল্যাক। এখানে কিন্তু পুরোপুরি, এখানে কিন্তু ব্ল্যাক আছে। এখানে পুরোপুরি কিন্তু তোমার ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাক, এখানে ব্ল্যাক। তাহলে খেয়াল করো, এইটা একটা স্পেকট্রাম, এটা একটা স্পেকট্রাম, এটা একটা, প্রত্যেকটা স্পেকট্রামের মাঝে একটা ব্ল্যাক, মানে কিন্তু গ্যাপ, মানে ওখানটাতে কোনো আলো পড়েনি, মানে কোনো রেডিয়েশন বা কোনো ওয়েভলেন্থের কিছু একটা পড়েনি, ওখানটা ফাঁকা ব্ল্যাক, মানে ওখানে কিছু নেই। মানে দেখো প্রত্যেকটা, আগে কি হচ্ছিল, প্রত্যেকটা কালার ভায়োলেট, ইয়েলো সব পরপর মার্চ করে গেছে। এখানে কি হয়, প্রত্যেকটা আলাদা আলাদা দেখা যায়, গ্যাপ 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 থাকে। এবং ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের আলাদা আলাদা হয়, অর্থাৎ এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। বিকজ সোডিয়ামের যে ওয়েভলেন্থগুলো তৈরি হয়, যেরকমভাবে তৈরি হয়, বেরিয়ামের কিন্তু তা নয়, অন্যরকম। ক্যালসিয়ামের কিন্তু আবার অন্যরকম। অর্থাৎ এইগুলোর ওয়েভলেন্থ কোন কোন রিজিয়নে আছে সেটা অ্যানালাইজ করে, অর্থাৎ ধরো তোমার কোনো একটা আননোন ভেপার দেওয়া হয়েছে বা কোনো একটা আননোন অ্যাটম দেওয়া হয়েছে, তার ভেপারকে বা তাকে উত্তেজিত করে তুমি যদি এরকমভাবে স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে তাকে বর্ণালীতে ভাঙতে পারো, তাহলে কোন কোন জায়গায় এই ওয়েভলেন্থগুলো রয়েছে সেটা যদি অ্যানালাইজ করা যায়, তাহলে কিন্তু সেই ধরনের অ্যাটমটাকে চেনা যায়। ওই ওয়েভলেন্থ ভ্যালুটা যদি স্পেকট্রোস্কোপ যন্ত্র তোমাকে ওয়েভলেন্থ ভ্যালুটা করে দেবে, যে কোন কোন ওয়েভলেন্থ তুমি রেডিয়েশনটা পেয়েছো, সেই রেডিয়েশনটা থেকে জানা যায় যে এটা কার ভেপার, কিসের ভেপার, সেখান থেকে কিন্তু জানা যেতে পারে। এই জন্য এই ধরনের এগুলোকে জেনারেলি কি হয়, অ্যাটমিক স্পেকট্রাম বলা হয় এগুলোকে, বিকজ পার্টিকুলার অ্যাটম থেকে তৈরি হয়। এবং ফিঙ্গারপ্রিন্ট বলা হয় বিকজ এখান থেকে অ্যাটমগুলোকে চেনা যেতে পারে। ঠিক আছে, হোয়াট এভার। যেমন সোডিয়ামের ক্ষেত্রে 5890 আর 5896, 5890, 5896। সোডিয়ামের এরকম দুটো পাওয়া যায়, দু ধরনের ভেপার পাওয়া যায়, অর্থাৎ 5890 আর 896 এই রেঞ্জে যদি তোমার পাওয়া যায় কোনো একটা ভেপার, তোমাকে দেওয়া হয়েছে, তুমি জানো না ওটা কিসের, তুমি কি করলে ওটাকে স্পেকট্রোস্কোপ যন্ত্রে অ্যানালাইজ করলে, দেখলে যে 5890, 896 দুটো দাগ পাওয়া গেছে, তাহলে এটা অবশ্যই সোডিয়াম। এরকম প্রত্যেকটা অ্যাটমের জন্য আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে, সেই ওয়েভলেন্থ স্টাডি করে আমরা কিন্তু অ্যাটমগুলোকে চিনতে পারি। এই জন্য এটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটমস, ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটমস বলা হয়। নেক্সট আরেকটা যেটা ছিল, এমিশন স্পেকট্রামটা দু ধরনের বললাম, কন্টিনিউয়াস করলাম, ডিসকন্টিনিউয়াস করলাম। এটা ডিসকন্টিনিউয়াস মানে মাঝখানে গ্যাপ আছে, ভেঙে ভেঙে গেছে, অর্থাৎ কন্টিনিউয়াস হয়নি, তাই ডিসকন্টিনিউয়াস। আরেকটা যেটা বলার সেটা কি, সেটা যে ব্যান্ড স্পেকট্রাম বলার কথা ছিল, ব্যান্ড স্পেকট্রাম। ব্যান্ড স্পেকট্রামটা জেনারেলি, যেমন এগুলো অ্যাটম দ্বারা হয়, ব্যান্ড স্পেকট্রামটা জেনারেলি কি কোনো মলিকিউল দ্বারা হয়, এক্সাইটেড মলিকিউল। অ্যামোনিয়া হতে পারে, ওয়াটার হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে। কোনো মলিকিউলকে, কোনো অণুকে উত্তেজিত করলে তখন সেখান থেকে যদি তার যে রেডিয়েশন বেরিয়ে আসবে, তাকে যদি আমরা অ্যানালাইজ করি, তখন দেখা যায় যে নেচারের স্পেকট্রামটা পাওয়া যায় সেটা এরকম নেচারে দেখো, মানে এটা ডিসকন্টিনিউয়াস, এটাও ডিসকন্টিনিউয়াস, বাট একটু পার্থক্য আছে। কিরকম? একটু পার্থক্যটা কিরকম? ধরো এখানটা ব্ল্যাক রিজিয়ন, এটা পুরোটা ব্ল্যাক, এখানে কিছু পড়েনি, তারপরে অনেকগুলো পরপর পড়ে, তারপরে আবার ব্ল্যাক, আবার অনেকগুলো পরপর রেডিয়েশন এসছে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জায়গায় একসাথে অনেকগুলো পড়ছে, অর্থাৎ কোটির মতো, এটা বলা একটা ব্যান্ড টাইপের রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? কোনো একটা পার্টিকুলার জায়গায় কোটির মতো একটা ব্যান্ড টাইপের রয়েছে। ক্লিয়ার? এই যে জিনিসটা, অর্থাৎ এক জায়গায় অনেকগুলো, তারপর আবার গ্যাপ, আবার এক জায়গায় অনেকগুলো, তারপর আবার গ্যাপ। আগেরটা কি বললাম, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামে একটা, তারপর গ্যাপ, একটা, তারপরে আবার গ্যাপ। এখানে যখনই পড়ছে তখন একসাথে
পড়ে যাচ্ছে, পটির মতো হয়ে যাচ্ছে, তারপরে আবার গ্যাপ দিয়ে আবার একসাথে অনেকগুলো পড়ছে। তো এরকম টাইপের হয়, এটা জেনারেলি কোনো মলিকুল যদি হয়, কোনো অণু এরকম করে কাজগুলো, কোনো অণুর স্পেক্ট্রা যদি হয় সেক্ষেত্রে এরকম হয়। তো এই ধরনের স্পেক্ট্রাকে বলা হয় ব্যান্ড স্পেক্ট্রা। এটাও ডিসকন্টিনিউয়াস এক ধরনের, বাট যেহেতু এখানে ব্যান্ডের মতো করে হয়, একসাথে যখন পড়ে তখন একসাথে অনেকগুলো পড়ে, তারপরে আবার গ্যাপ থাকে, সেই জন্য এটাকে বলা হয় ব্যান্ড স্পেক্ট্রাম। তাহলে এই হচ্ছে আমাদের এমিশন স্পেক্ট্রাম বললাম। এরপরে আমরা হেডিং করো অ্যাবজর্পশন বা শোষণ বর্ণালী। যেটা বললাম যে আমাদেরকে এবারে দেখতে হবে অ্যাবজর্পশন স্পেক্ট্রা। অ্যাবজর্পশন স্পেক্ট্রা বা শোষণ বর্ণালী, এটাকে বলা হয় শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী, এই ছবি থেকে কনসেপ্ট করলে ব্যাপারটা বোঝা যাবে। শোষণ বর্ণালীতে কি করা হয়, আগেরটাতে কি করলাম আমরা, যে লাইট সোর্সকে সরাসরি আমরা কি করলাম, প্রিজমের উপরে ফেললাম। এমিশনের ক্ষেত্রে সোর্স থেকে লাইটটা যেটা এসছে বা যে রেডিয়েশনটা সেটাকে আমরা সরাসরি প্রিজমের উপরে ফেললাম, আর তারপরে আমরা স্পেকট্রোস্কোপ যন্ত্রটা দেখলাম বা স্পেকট্রামটা দেখলাম। ক্লিয়ার? এটা আলাদা। এখানে কি করা হয়, প্রিজমের উপরে ফেলার আগে লাইট সোর্সকে একটা সলিউশন বা একটা কন্টেনার বা কোনো একটা সাবস্টেন্সের মধ্যে দিয়ে পাস করানো হয়। ছবি দেখে বুঝতে পারবে। ধরো এখানে সোর্স অফ হোয়াইট লাইট আছে, এটা হচ্ছে সোর্স অফ হোয়াইট লাইট, এবং এটা সোর্স অফ হোয়াইট লাইট দেখিয়েছি যে বিভিন্ন ওয়েভলেন্থের লাইট এসে পড়ছে। মানে হোয়াইট লাইটের বিভিন্ন ওয়েভলেন্থ আছে, একটা হোয়াইট লাইটের মধ্যে বিভিন্ন ওয়েভলেন্থের লাইটের কম্বিনেশন, বিভিন্ন কালারের লাইট রয়েছে, তাই তো? তো সেগুলো সব একসাথেই এসে প্রথমে কি করা, একটা স্যাম্পল সলিউশনের মধ্যে দিয়ে পাস করানো হয়। প্রথমেই তাকে প্রিজমে ফেলা হয় না, কিন্তু প্রথমে সে আসে একটা স্যাম্পল সলিউশনের মধ্যে আসে। এই স্যাম্পল সলিউশন থেকে যেগুলো বেরোবে, স্যাম্পল কি করবে, বেশ কিছু রেডিয়েশনকে শোষণ করে নেবে। স্যাম্পল কি করবে, বেশ কিছু রেডিয়েশনকে শোষণ করে নেবে নিচে। শোষণ করে নেওয়ার পর প্রিজমের থ্রু দিয়ে পাস করানোর পরে দেখো এখানে পড়েছিল λ1, λ2, λ3, λ4, λ5, λ1, λ2, λ3, λ4, λ5, मतलब 5 ধরনের রেডিয়েশন আমি নিয়েছি, 5টা ডিফারেন্ট ওয়েভলেন্থের। যখন আমি পাচ্ছি আলটিমেটলি পর্দার উপরে যখন আমি বর্ণালীটা পাচ্ছি, আমি দেখছি 3টে পাচ্ছি। আমি এক্সাম্পল নিচ্ছি, 3টে পাচ্ছি। তাহলে বাকি দুটো কোথায় গেল? বাকি দুটো নিশ্চয়ই শোষিত হয়ে গেছে। বাকি দুটো তত শোষণ হওয়ার পর যেটুকু পড়েছিল সেইটুকু এসে আমার এখানে বেরিয়েছে। শোষণ হওয়ার পর যেটুকু ছিল সেটুকু এসে আমার পড়েছে। তাহলে এখান থেকে আমরা অ্যানালাইজ করতে পারবো যে যে শোষণ করলো তার নেচারটা, অর্থাৎ কতগুলো রেডিয়েশন আর কতগুলো ওয়েভলেন্থ আমি পাস করিয়েছিলাম, অরিজিনালি দিয়েছিলাম, আর কতটা আমি ফেরত পেলাম। এটাকে বলা হয় ট্রান্সমিটেড লাইট, এটাকে বলা হয় ইনসিডেন্ট লাইট। ইনসিডেন্ট মানে যেটা ফেলা হয়েছে, ইনসিডেন্ট লাইট, আর আলটিমেটলি যেটা পেয়েছে সেটা ট্রান্সমিটেড। তাহলে এই ইনসিডেন্ট অ্যান্ড ট্রান্সমিটেড রেশিও থেকে আমরা একটা নেচার অফ সাবস্টেন্স কি ছিল সেটা বুঝতে পারি। তাহলে এটাকে কেন অ্যাবজর্পশন বললাম স্পেক্ট্রা, বিকজ আফটার অ্যাবজর্পশন আমরা স্পেক্ট্রাটা পেয়েছি, অর্থাৎ শোষণ হয়ে যাওয়ার পর যেটা পড়েছিল তাকে প্রিজমে ফেলে আমরা স্পেক্ট্রা পেয়েছি। এই জন্য বলা হয় অ্যাবজর্পশন স্পেক্ট্রা। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে যা পড়বো জেনারেলি সবই এমিশন স্পেক্ট্রাই পড়বো, আমরা অ্যাবজর্পশন স্পেক্ট্রা কিন্তু পড়বো না। তাহলে স্পেক্ট্রাম দু ধরনের বলা ছিল, কি বললাম, এমিশন আর অ্যাবজর্পশন। এমিশনের ক্ষেত্রে ডাইরেক্টলি লাইটটা প্রিজমের থ্রু দিয়ে আলাদা হয়। অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হয়, অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হয়, লাইটকে প্রিজমে ফেলার আগে একটা সলিউশনের থ্রু দিয়ে পাস করানো হয়। সেই সলিউশনটা কিছু সার্টেন ওয়েভলেন্থকে তোমার শোষণ করে নেয়, শুষে নেয়, তারপরে রিমেনিং যে ওয়েভলেন্থ সেটা বেরিয়ে আসে, সেটাকে আমরা প্রিজমের থ্রু দিয়ে পাস করিয়ে স্পেকট্রোস্কোপ যন্ত্রে ফেলি বা তোমার স্পেকট্রাম তৈরি করি, পর্দার উপরে ফেলি, এভাবে আমরা পাই। এই স্পেকট্রাম অ্যাবজর্পশন স্পেকট্রাম তোমার ওই এমিশনের মতো 3 ধরনের হতে পারে, অর্থাৎ কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস আর লাইন তোমার ব্যান্ড ওই রকম টাইপেরই হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই, একই রকম হতে পারে। আরেকটা হচ্ছে এখানে জেনারেলি কি হয়, ওই এমিশন স্পেক্ট্রাতে যেটা পার্থক্য বলছি, এমিশন স্পেক্ট্রাতে কি করা হয়েছিল, একটা কালো পর্দার উপরে লাইট ফেলা হয়েছিল, বিভিন্ন আলোগুলো পড়েছিল, যে জন্য তুমি দেখেছিলে যে বিভিন্ন বর্ণের মধ্যে কালো কালো গ্যাপ ছিল, তাই তো, কালো পর্দার উপর ফেলা হয়েছিল। এখানে কি করা হয়, এইটা কালারফুল, এই যে পর্দাটা যার উপরে ফেলা হয়েছে এটা কালারফুল, এবং তার উপরে যেগুলো পড়ে যেগুলো জেনারেলি কালো কালো দাগের হয়, জেনারেলি এরকম হয়, কিন্তু ডিফারেন্ট টাইপেরও হতে পারে। এবার তোমার যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে একবার রিভিশন করে নাও, ব্যাপারটা তোমার পরিষ্কার হয়ে যাবে। নেক্সট যেটা আমরা যাবো সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। তাহলে আমরা স্পেকট্রাম সম্বন্ধে বুঝলাম, এবার আমরা চলে যাব হাইড্রোজেন স্পেকট্রাম।
বিকজ এটা বলার পরেই আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে তোমার বোর থিওরি থেকে আমাদের পড়াটা আমরা স্টার্ট করব। হেডিং করো হাইড্রোজেন স্পেকট্রাম। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারে আমাদের যে ধরনের স্পেকট্রাম নিয়ে আলোচনা হবে সবই কিন্তু এমিশন স্পেকট্রাম, কোনোটাই অ্যাবজর্পশন স্পেকট্রাম নয়। বিকজ এখানে কোনো একটা সোর্সকে উত্তেজিত করা হবে, সেখান থেকে যে রেডিয়েশনটা বেরিয়ে আসে সেটাকে অ্যানালাইজ করা হবে। এখানে কোনো সলিউশনের মাধ্যমে পাস করানো হবে না। অর্থাৎ হাইড্রোজেন চ্যাপ্টার বা অ্যাটমিক স্ট্রাকচারে যত স্পেকট্রাম আমরা পড়বো, যা গল্প পড়বো স্পেকট্রাম রিলেটেড, সবই কিন্তু এমিশন স্পেকট্রাম, ওখানে কোনো অ্যাবজর্পশনের গল্প নেই। ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন স্পেকট্রামটা একটু বলে রাখি প্রথমে, এটা কিন্তু বেসিক্যালি একটা লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, যেটা বলেছিলাম সেটা। হাইড্রোজেনের স্পেকট্রামটা যেভাবে পাওয়া যায় সেটা হচ্ছে বেসিক্যালি তোমার লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। এখন কিভাবে করা হয় না, হাইড্রোজেন গ্যাসকে উত্তেজিত করা হয়। হাইড্রোজেন গ্যাসকে খুব কম চাপে একটা কন্টেনারের মধ্যে নিয়ে, তড়িৎ মোক্ষণ নল বলা হয় এটাকে, ইলেকট্রিক ডিসচার্জ টিউব বলা হয়, সেখানে ইলেকট্রিক ডিসচার্জ টিউবের মধ্যে দিয়ে আমরা কি করে ওকে এক্সাইট করি। তো যখন এক্সাইট করার পর কি হয়, সেখান থেকে আমি বললাম একটু আগে যে কোনো একটা সোর্সকে যদি আমরা উত্তেজিত করলে সেখান থেকে কি হবে, সে রেডিয়েশনকে এমিট করবে। তো হাইড্রোজেনকেও আমরা যদি ভাবে উত্তেজিত করি তাহলে কি হবে, সে কিছু সার্টেন রেডিয়েশনকে ছেড়ে দেবে। তো হাইড্রোজেন যে ধরনের রেডিয়েশনটা ছেড়ে দেয় ওটা কি দ্বারা এমিশন স্পেকট্রাম, বিকজ হাইড্রোজেনকে আমি এখানে উত্তেজিত করার পর সেখান থেকে কিছু রেডিয়েশন বেরিয়ে এসছে। আর এই এমিশন স্পেকট্রাটাকে যখন আমরা প্রিজমের থ্রু দিয়ে পাস করাচ্ছি তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্পেকট্রামগুলোর মধ্যে কালো কালো গ্যাপ থেকে যাচ্ছে। অর্থাৎ একটা স্পেকট্রাম আরেকটা স্পেকট্রামের থেকে আলাদা, আরেকটা স্পেকট্রাম তার থেকে আলাদা। এই জন্য বলা হয় হাইড্রোজেনের স্পেকট্রামটা হচ্ছে লাইন স্পেকট্রাম। হোয়াট এভার যেটা বলা, এখন হাইড্রোজেনের ক্ষেত্রে কি কি দেখা যায়, কি ধরনের স্পেকট্রাম দেখা যায় এবং কারা কারা ওটাকে তোমার ডিসকভার করেছে তার ভিত্তিতে কিছু নাম আছে, সেটাকে আমাকে একটু পড়তে হবে। তাহলে কি বললাম, হাইড্রোজেন বেসিক্যালি তোমার লাইন স্পেকট্রাম দেয় এবং যত রকমের পাওয়া যায় হাইড্রোজেনের ক্ষেত্রে, যত রকমের পাওয়া যায় সেগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, হেডিং করো প্রথমে লেখা স্পেকট্রাল সিরিজ। তারপর লিখবে ডিসকভার্ড বাই, তারপর লিখবে অ্যাপিয়ারিং ইন, বুঝলে? স্পেকট্রাল সিরিজের নাম হচ্ছে লাইম্যান সিরিজ বা কেউ কেউ বলে লিম্যান সিরিজ। ডিসকভার্ড বাই লিম্যান বা লাইম্যান। এবং কোন রিজিয়নে দেখা যায়, আল্ট্রাভায়োলেট রিজিয়ন, বিকজ এর যে ওয়েভলেন্থটা আমরা আগের দিন পড়েছিলাম যে ওয়েভলেন্থের বিভিন্ন রিজিয়ন আছে, আল্ট্রাভায়োলেট, তোমার ইউভি, ইনফ্রারেড বলেছিলাম আগের দিন। তো সেরকম এই যে সিরিজটা দেখা যায় সেটা ওয়েভলেন্থটা থাকে আল্ট্রাভায়োলেট রিজিয়নে থাকে ওয়েভলেন্থটা। তারপরে যে বামার সিরিজ obviously discovered by Balmer, এবং এটাকে বলা হয় ভিজিবল রিজিয়ন। মধ্যে এই যে বামার সিরিজের যে স্পেকট্রামগুলো দেখা যায় সেগুলো যে ওয়েভলেন্থের মধ্যে থাকে সেগুলো সবই আমাদের দৃষ্টিগোচর, আমরা সবগুলো দেখতে পাই। অর্থাৎ এগুলো কিন্তু জেনারেলি খালি চোখে দেখা যায় না, ইউভি এর জন্য এগুলো দেখা যায় না। বাট ভিজিবল রিজিয়ন যেগুলো আছে, ভিজিবল রিজিয়ন মানে হচ্ছে হাইড্রোজেনকে যখন আমরা উত্তেজিত করি সেটা বিভিন্ন রকমের স্পেকট্রাম অ্যানালাইসিস করে, বিভিন্ন রকমের বর্ণ তৈরি করে। তো যে বর্ণগুলো আমরা দেখতে পাই
নিশ্চয়ই তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমাদের দৃষ্টিগোচর অঞ্চলের মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদের ভিজিবল সাইটের মধ্যে রয়েছে, তাই দেখতে পাই। এবং ভিজিবল সাইটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ওয়াজ ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট বামার, এই জন্য একে বলে বামার সিরিজ। যদিও প্রথমে বামার সিরিজটা ডিসকভার হয়েছিল, তারপরে লাইম্যান সিরিজ বা এমন ওয়ান হয়েছিল। মানে বামার সিরিজটা তো খালি চোখে দেখা যায়, বামার সিরিজ অর্থাৎ হাইড্রোজেনের যে স্পেকট্রামগুলো খালি চোখে দেখা যায় সেগুলোকে সবগুলোকে বলে বামার সিরিজ অফ স্পেকট্রাম। এবার অন্যান্য সায়েন্টিস্টরা বলে যে আমরা চোখে দেখতে পাচ্ছি যেগুলো সেগুলো, কিন্তু যেগুলো চোখে দেখতে পাই না সেগুলো কি নেই, সেরকম কি কিছু থাকতে পারে না? তখন ওরা আরও ভালো যন্ত্র ইউজ করে অন্যান্য স্পেকট্রাগুলোকে আবিষ্কার করবে। ঠিক আছে, তো প্রথম লিম্যান, বামার বললাম, তারপর আছে প্যাশন সিরিজ, সায়েন্টিস্টের নামও প্যাশন, এবং এটাকে বলা হয় আইরিয়ার রিজিয়ন, ইনফ্রারেড রিজিয়নে দেখা যায়। তারপরে আসছেন ব্র্যাকেট সিরিজ, ডিসকভার্ড বাই ব্র্যাকেট, এটাও আইরিয়ার রিজিয়নে দেখা যায়, ইনফ্রারেড। তারপরে আছে ফান্ড সিরিজ বা কেউ বলে ফোন্ট সিরিজ, এটাও আইআর রিজিয়ন। তারপর আছে হামফ্রে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে সবাইকে। হামফ্রে সিরিজ, ডিসকভার্ড বাই হামফ্রে, এটাকে বলা হয় ফার ইনফ্রারেড রিজিয়ন। এটা লিখে নাও আগে, লিখে নাও। ধরুন আমি এটা লিখে দিই একটা জিনিস। আচ্ছা, বলি এবারে সায়েন্টিস্ট রিচ প্রিন্সিপাল বলছে। এবারে দেখো সায়েন্টিস্ট রিচ কি করলেন, তাহলে আমি কি বললাম, হাইড্রোজেনের তাহলে এতগুলো স্পেকট্রাম পাওয়া যায় পরপর, লিম্যান, বামার, প্যাশন। আচ্ছা, এটা আরেকটা কথা বলা, সেটা তোমাকে দেখলে পরপর মনে রাখতে হবে। তারপরে কে মনে রাখতে হবে, লিম্যান প্রথম 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এভাবে তোমাকে মনে রাখতে হবে। আমি তোমাকে একটা কবিতা বলতে পারি ছোট্ট করে মনে রাখার জন্য, পরপর মনে রাখতে হবে। লিম্যানের পরে তুমি যদি ফান্ড বলো তাহলে কিন্তু হবে না, তাই না? পরপরই মনে রাখতে হবে। তো এটার জন্য আমি তোমাকে টেকনিক বলি, মনে রাখার টেকনিক আছে। লিম্যান গেল বামার বাড়ি, লিম্যান কার বাড়ি গেল? বামার বাড়ি। লিম্যান গেল বামার বাড়ি, সঙ্গে কে গেল? সঙ্গে গেল প্যাশন, দেখো লিম্যান, বামার, প্যাশন হয়ে গেল। ব্র্যাকেট ফোন্ড হামফ্রি পরের দিকে গেলেন, অর্থাৎ লিম্যান, বামার, প্যাশন এরা আগে চলে গেছে, লিম্যান গেল বামার বাড়ি, সঙ্গে গেল প্যাশন, ব্র্যাকেট ফোন্ড হামফ্রি পরের দিকে গেলেন, অর্থাৎ ওরা শেষে গেছে, লাস্টের দিকে গেছে। তো দেখো পরপর চলে এলো। কারণ হচ্ছে এটা কেন পরপর কাজে লাগবে, দেখো রিচ কম্বিনেশন প্রিন্সিপালের দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কেন এদেরকে পরপর মনে রাখতে হবে। সায়েন্টিস্ট রিচ কি করলেন, তিনি একটা ফর্মুলা দিলেন, বললেন যে এই ডিফারেন্ট ক্যাটাগরির যে ওয়েভলেন্থ আছে বা হাইড্রোজেনের যে স্পেকট্রামগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা কি করে ক্যাটাগরাইজ করবো, মনে করবো কি করে। উনি বললেন যে এরা একটা কমন ফর্মুলা মেনে চলে। কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে নিউ বার বা 1/λ সমান আর 1/x² - 1/y²। ঠিক আছে, যেখানে এই প্রথম টার্মটা ফিক্স থাকে আর এইটা হচ্ছে ভ্যারিয়েবলটা।
প্রথম টার্মটা ফিক্সড, পরের টার্মটা কিন্তু ভ্যারিয়েবল টার্ম। আর আরটাকে বলে রিডবার কনস্ট্যান্ট, আরটাকে বলে রিডবার কনস্ট্যান্ট। লিম্যান সিরিজের ক্ষেত্রে কি হয়, লিম্যান সিরিজের ক্ষেত্রে কি হয়, এই x এর ভ্যালুটা হবে তোমার 1 আর y এর ভ্যালুটা হবে 2 3 4 5 1। লিম্যানের ক্ষেত্রে কি বললাম, লিম্যানের ক্ষেত্রে কি হবে, x এর ভ্যালু হবে 1, y এর ক্ষেত্রে y এর ভ্যালুটা 1 এর পর থেকে ভ্যালুগুলো হবে। ক্লিয়ার? বামার সিরিজের ক্ষেত্রে কি হবে, বামারের ক্ষেত্রে এই x এর ভ্যালুটা হবে 2 আর এই y এর ভ্যালুটা কি হবে, y এর ভ্যালু হবে 3 4 5 6 অনওয়ার্ড, মানে 2 এর পর থেকে। সিমিলারলি প্যাশনের ক্ষেত্রে কি হবে, প্যাশনের ক্ষেত্রে x এর ভ্যালুটা হবে 3, এই ফর্মুলা x এর ভ্যালু হবে 3 আর y এর ভ্যালু হবে 4 থেকে স্টার্ট হবে, 4 থেকে স্টার্ট হয়ে পরের দিকে যাবে। ব্র্যাকেটের ক্ষেত্রে কি হবে, ব্র্যাকেটের ক্ষেত্রে x এর ভ্যালু হবে 4, y এর ভ্যালু হবে 5 থেকে স্টার্ট হবে 5 6। ফার্মের ক্ষেত্রে কি হবে, x = 5 আর y = হবে 6 7, মানে ম্যাক্সিমাম 7 অবধি যাবে। আর হামফ্রির ক্ষেত্রে কি হবে, x = 6 y = 7। তাহলে দেখো এটা তুমি কি করে মনে রাখবে, দেখো লিম্যান প্রথমে আসছে, যে প্রথমে তার x এর ভ্যালু 1, যে সেকেন্ড তার x এর ভ্যালু 2, যে থার্ড তার x এর ভ্যালু 3, যে ফোর্থ তার x এর ভ্যালু 4, যে ফিফথ তার x এর ভ্যালু 5। তাহলে ফর্মুলাটা কি বললাম, 1/λ আর জেড স্কয়ার টার্ম একটু পরের দিকে আসবে, আমরা এটাকে আরো একবার করব। আপাতত হাইড্রোজেন স্পেকট্রাম বলছি বলে এটা বলছি, এটাকে আমাদের এর পরের যে লেকচারটা থাকবে বোর থিওরি যখন আমরা করব, সেখান থেকে রিডবার্গসের কনস্ট্যান্ট ক্যালকুলেশন করব, অর্থাৎ আর এর মানটা আমরা একবার ক্যালকুলেট করব, তখন এটাকে আমরা আরো একবার করব। আপাতত এখানে বলছি, এর পরের দিকে এটাকে নিয়ে আমরা আরো ইলাবোরেটলি করব, আবার এগুলো আমরা আলোচনা করব পরের লেকচারটাতে, পরের বা তারপরের লেকচারটাতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপাতত স্পেকট্রা যেহেতু বলছি, তাই যেহেতু স্পেকট্রাম রিলেটেড কথাবার্তা বলছি, তাই এই ব্যাপারটা বলে রাখছি, চাপ নেওয়া দরকার নেই। এটা আমি আরো একবার বলবো, আরো ইলাবোরেটলি বলবো, আরো ভালো করে বলবো, ঠিক আছে? আপাতত এটুকু বলে রাখছি যে তোমাকে এটা কেন পরপর মনে রাখতে হবে। লিম্যান যেহেতু প্রথমে আসছে, তাহলে x এর ভ্যালু 1 হবে, বামার পরে আসছে তাহলে x এর ভ্যালু 2 নম্বরে আসছে। তাহলে এখানে দেখো, আর প্রথম x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু 2 থেকে স্টার্ট হবে, x এর ভ্যালু যদি এখানে 2 হয় তাহলে y এর ভ্যালু 3 থেকে স্টার্ট হবে, x এর ভ্যালু যদি 3 হয় তাহলে y এর ভ্যালু 4 থেকে স্টার্ট হবে, 4 থেকে অনওয়ার্ড 7 অবধি যেতে পারো ম্যাক্সিমাম। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রামগুলোকে বোঝার জন্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ। এটাকে সায়েন্টিস্ট রিচ বলেছিলেন, এটা আমরা রিচ কম্বিনেশন প্রিন্সিপাল বলা হয়। এই দিকে কি প্রশ্ন আসে, কি আসে না আসে, এটা ডিটেইলে এটার উপরে একটা লেকচার থাকবে, এখান থেকে অঙ্ক আসে এখান থেকে, এবং কিভাবে হয় তার জন্য তোমাকে অবশ্যই লেকচারের পর্যন্ত ওয়েট করতে হবে। পরবর্তী লেকচারে তুমি এটা পেয়ে যাবে, এটার উপরে আমি একটা পুরো লেকচারটাই শুধু এটার উপরেই করব। যাই হোক, এবার একটা কথা তোমাকে আমি বলি, এ প্রসঙ্গে যেটা বলার আমাকে মনে হয় পরের লেকচারে বললে এটা ভালো হয়। শুধু এটুকু মনে রাখো এখানে, তাহলে কি বললাম ফর্মুলাটা, μ1 = 1/λ আর এখানে জেড স্কয়ার একটা টার্ম আসবে একটু পরের দিকে, আমি যেটা এখানে 1 ধরছি, যেহেতু হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু 1 হয়, তাই এখানে আর 1/x² - 1/y²। আমি বুঝতে পারছি যে এটা তোমাদের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং এ আসছে না, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই, বিকজ এটা তোমার কাছে যখন আমরা হাইড্রোজেন বোর থিওরিটা পড়ার পরে আরো একবার এটাকে আমরা ডিরাইভ করবো, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করবো, তখন তোমার কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। শুধু এখন ইনফরমেশনের মতো করে নিয়ে রাখো যে এরকম একটা ফর্মুলা, যার মাধ্যমে স্পেকট্রাম বিভিন্ন হাইড্রোজেনকে স্পেকট্রামে অ্যানালিসিস করলে যত ধরনের স্পেকট্রা পাওয়া যায় সেগুলোকে বোঝার একটা পদ্ধতি হচ্ছে এটা। কোন কোন ওয়েভলেন্থ পাওয়া যাবে, কারা কারা পাওয়া যাবে, সেটা বোঝার টেকনিক হচ্ছে এটা। এটাকে আমি শুধুমাত্র যেহেতু স্পেকট্রা আলোচনা করছি, স্পেকট্রার সঙ্গে এটা রিলেটেড, তাই বলে রাখলাম। এটার ইলাবোরেট আলোচনাটা বোর থিওরি ডিসকাস করার পরেই আমরা এটা করব। ক্লিয়ার? তাহলে লেকচার 6টা আমরা এখানেই এন্ড করছি। নিউমেরিক্যাল পার্টটা আমরা পরের দিকে অ্যাটমিক স্ট্রাকচার শেষ করেই একবারে নিউমেরিক্যাল করব।
আর এখন আমরা নিউমেরিক্যাল কিছুই করবো না, আগে চ্যাপ্টারটা শেষ করি, তারপরে আমরা নিউমেরিক্যাল করবো। তাহলে তোমাকে এরপরে লেকচার 7-এ যাবো আমরা। লেকচার 7 আমাদের শুরু হচ্ছে বোর থিওরি থেকে। লেকচার 6টা আমরা এখানেই এন্ড করছি, অ্যান্ড লেকচার 7 হবে আমাদের